একটা পরিবার যেখানে আছে ভালোবাসা, প্রতারণা, প্রতিশোধ আর থ্রিল নিয়ে ভরা। প্রত্যেকটা মুহূর্ত একটা নতুন টুইস্ট নিয়ে চলে আসে। চলেন আজকের গল্পটা শুরু করা যাক। অনসু গরিব পরিবারের একটা মেয়ে, কিন্তু সে নিজের পরিশ্রমে সফল হয়েছে আর এখন তিনি একটা ধনী গল্ফ প্লেয়ার। আজ সে ইউনিসেফের একটা অনুষ্ঠানে গেস্ট স্পিকার হয়ে এসেছে। অনসু তার বক্তৃতায় বলছেন একটা ছোট মেয়ের কথা, যাকে এক জঙ্গি গোষ্ঠী অপহরণ করেছিল, কিন্তু সৌভাগ্যজনক সে বেঁচে ফিরে এসেছে। বক্তব্য শেষ করার পর অনসু এর সেক্রেটারি জানায় জঙ্গিদের কাছ থেকে তার নামে অনেক হুমকি আসছে। তাই সেক্রেটারি বলে আজকে সব প্ল্যান ক্যান্সেল করে দিতে, কিন্তু অনসু এই পরামর্শ মেনে নেয় না। এরপর সে প্রিন্স মোহাম্মদের সঙ্গে একটা ইন্টারভিউ দেয়। তারপর যায় মেনিলায় এক শপিং কমপ্লেক্সে একটা ফাউন্ডেশন ইভেন্টের জন্য প্রস্তুতি নিতে। একটা জুয়েলারি শপ থেকে বেরোনোর সময় তার সঙ্গে থাকা একটা মেয়েকে স্নাইপার চালক গুলি করে মেরে ফেলে। আসলে গুলিটা ছিল অনসু এর মারার জন্য। তার বডিগার্ড তাকে নিরাপত্তা দিতে চায়, কিন্তু স্নাইপার চালক তাকেও গুলি করে মেরে ফেলে। অনসু হতভত হয়ে যায়, কিন্তু ভাগ্যচক্রে তখনই একটা লোক এগিয়ে আসে, তার নাম ডোউইন। সে দ্রুত অনসুকে টেনে নিয়ে যায় একটা গাড়ির আড়ালে। স্নাইপার তখনও গুলি চালাচ্ছিল, কিন্তু তাদের কিছুই করতে পারছিল না। ডোউইন সুযোগ নিয়ে স্নাইপারের দিকে পাল্টা গুলি চালায়, যাতে অনসুও নিজেকে একটু সময় দিতে পারে। তারপর সে অনসুকে একটা এসইউভি গাড়িতে তোলে আর সেখান থেকে দ্রুত বেরিয়ে যায়। অনসু ভীষণ আতঙ্কে রয়েছে, কিন্তু তারা শহর ছেড়ে বেরোতে সফল হয়। ডোউইন বলে তারা একটা নিরাপদ জায়গায় যাবে, কিন্তু গাড়ির অবস্থা ভালো নয়, ইঞ্জিনের সমস্যা দেখা যায়। অনসু জানতে চায় এই লোকটা আসলে কে। তখন ডোউইন বলে আমি শুধু রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কিন্তু অনসু তার কথা বিশ্বাস করে না, বারবার জানতে চাই। তখন ডোউইন তাকে বলে ভয় পেও না, আমি খারাপ লোক না। সে আবারও জানায় আমি শুধু রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর তোমাকে সাহায্য করার সিদ্ধান্ত নিই। তারপর সে গাড়ি ঠিক করার চেষ্টা করে, কিন্তু তখনই দেখতে পাই গাড়ির ভেতর টুল বক্সে একটা জিপিএস লাগানো আছে। সে তাড়াতাড়ি ট্রাকারটা খুলে ফেলে। তারপর অনসু এর সঙ্গে কথা বলতে বসে। সে বলে এখন তাদের এই গাড়িটা ছেড়ে দিতে হবে, কারণ সন্ত্রাসীরা স্বভাবত তাদের লোকেশন জেনে ফেলেছে। অনসু তখন বলে তাহলে পুলিশকে ফোন করো, কিন্তু ডোউইন বলে এটা ভালো আইডিয়া না, কারণ হতে পারে পুলিশেও ওদের লোক আছে। তাই এখন সবচেয়ে ভালো হবে তারা ডোউইনের বাড়ি যাক, সেখানে নিরাপদ থাকবে, যেহেতু ডোউইনের বাড়ি সব থেকে কাছে। তারপর তারা ডোউইনের বাড়ি পৌঁছে যায়, আর সে অনসুকে জিজ্ঞাসা করে তুমি কি জানো কে তোমাকে মারতে চাই? এই প্রশ্ন শুনে অনসু একটু সন্দেহ করে, কারণ সে এখান থেকে লোকটাকে ঠিক চিনত না। সে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ডোউইন তাকে থামিয়ে দেয়। সে বলে এভাবে একা বের হওয়া একদম নিরাপদ হবে না, চলো আমি তোমাকে এমবেসিতে নামিয়ে দিয়ে আসি, আর সেখান থেকে তুমি এমন কাউকে ফোন করো যাকে তুমি বিশ্বাস করো, সে এসে তোমাকে নিয়ে যাবে। তবে সে সতর্ক করে দিয়ে বলে লোকেশনটা যেন কাউকে ঠিক মতো না বলতে, কেন কি নিরাপত্তার জন্য এটা দরকার। ডোউইন নিজের আঘাতকে ড্রেসিং করে, তারপর বাথরুম থেকে বেরিয়ে আসে অনসুকে এমবেসিতে নিয়ে যেতে। অনসু বলে আমি কাউকে ফোন করিনি, কারণ আমার কারণ নাম্বার মুখস্থ নেই। তবুও তার প্ল্যান কোনোভাবেই চেঞ্জ হয় না। এই রহস্যময় বডিগার্ড তাকে এমবেসিতে পৌঁছিয়ে দেবে। তারা এক মুহূর্তের জন্য চোখে চোখ রাখে। যখন ডোউইন অনসু এর মুখে লাগা রক্তটা মুছছিল, তখন তাদের ভিতরে হালকা একটা ফিলিং তৈরি হয়, কিন্তু অনসু সঙ্গে সঙ্গে নিজেকে সরিয়ে নেয়, কারণ সে বুঝে গেছিল কিছু একটা অনুভব করতেছে। এরপর অনসু তার হাজবেন্ডের সঙ্গে দেখা করে আর তাকে হাসপাতালে নিয়ে যায়, আর অনুরোধ করে আজকের রাতের পার্টিটি বাতিল করতে। পরে অনসু দেখা করে তার শাশুড়ি মিস পার্কের সঙ্গে। দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। মিস পার্ক তাকে বলছিল কিছু ঘুষের টাকা যেন সে চীনের এমবেসিতে পাঠিয়ে দেয়, কিন্তু অনসু এতে রাজি হয় না। এরপর মিস পার্ক আবার বলে আজকের পার্টিটি বাতিল করো, তোমার স্বামীও সেটাই চাই, কিন্তু অনসু এটা একেবারেই রাজি হয় না। মিস পার্ক অতিরিক্ত রেগে যায়, কিন্তু আপাতত তার কিছুই করার নেই। তবে সে মুখ ফুটে বলে বসে অনসুকে মেরে ফেলতে পারলে মন্দ হতো না। এদিকে ডোউইন তার পুরনো বন্ধুর কথা মনে করছিল, যাকে সে নিজের বন্ধু মনে করতো, অনেক কাছে রাখতো। এর মধ্যে বোঝা যায় ডোউইন মিস পার্কের অধীনে থাকা হোয়াং গ্রুপে তাকে কাজে নিতে চায় কোনো পুরনো ঘটনার সমাধানের জন্য। হোয়াং গ্রুপের চিফ ডোউইনের সঙ্গে দেখা করে তাকে ধন্যবাদ জানায়। তাদের কথাবার্তায় বোঝা যায় এরা একে অপরকে অনেক আগের থেকেই চেনে। চিফ ডোউইনকে প্রস্তাব দেয় চলো আগের মতো আবার একসাথে কাজ করি। এদিকে পার্টির সময় হয়ে গেছে। অনসু আর তার স্বামী কিম রেডি হয়ে গেস্টের সামনে যেতে প্রস্তুত, কিন্তু হলরুমে ঢোকার আগেই চিফ তাদেরকে দাঁড় করিয়ে ডোউইনের সঙ্গে পরিচয় করিয়ে দেয় যে এখন তাদের নতুন সিকিউরিটি টিমে যোগ দিয়েছে। অনসু তাকে খুব ভালো করেই চেনে, আবার তাকে দেখে তার মনে একটা ফিলিংস জাগে, যেন পুরনো মুহূর্তটা ফিরে এসছে। চিফ জানায় ডোউইন আর সে আগে একসাথে কাজ করতো, আর বলে আমি যখন পুলিশ একাডেমির ট্রেনার ছিলাম তখন আমার স্টুডেন্ট ছিল। কিম ডোউইনকে ধন্যবাদ জানায় অনসুকে বাঁচানোর জন্য, আর চিফকে বলে এই নতুন বডিগার্ডের প্রপার রিওয়ার্ডের ব্যবস্থা করো। তারপর ওরা পার্টিতে যোগ দেয়। এই সময় অনসু নিজের অতীতের কথা ভাবতে শুরু করে, সে কিভাবে এই জায়গায় পৌঁছেছে সেটা ভাবছিল। ছোটবেলায় তার মা মিস পার্কের বাড়িতে কাজ করতেন। মিস পার্ক গলফ খেলতে ভালোবাসতেন। মিস পার্ক অনসু এর মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করত, শুধু ম্যাডাম বলার জন্য মাঝে মাঝে থাপ্পড় মারত। একদিন অনসু এর মা চুপি চুপি কয়েকটা গলফ ব্যাট চুরি করে আনে আর মেয়েকে শেখাতে শুরু করে। অনসু এরও খেলতে খুব ভালো লাগতো, এটাই তাকে গলফের প্রতি আগ্রহ করে তোলে। অনেক বছরের ট্রেনিং এর পর তার মা চায় অনসু যেন প্রফেশনাল গলফ মেম্বার হোক, তাই তাকে আমেরিকায় পাঠিয়ে দেয় টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য। অনসু খুব ভালো খেলতেন, অনেক টুর্নামেন্টও জেতেন। সেই সময় সে প্রায় 7 নাম্বার ব্যাট দিয়েই খেলতেন, এমনকি মাঠের অবস্থা অনুযায়ী তা ঠিক না হলেও সেটাই নিয়ে খেলতেন। অনসু যখন পেশাদার খেলোয়াড় হিসেবে আয় করতে শুরু করে, তখন বেশিরভাগ টাকাই তার মায়ের ঋণ শোধ করতে চলে যেত। তার মা জুয়ায় আসক্ত হয়ে পড়েছিল আর বিপজ্জনক কিছু লোকের কাছ থেকে টাকা ধার নিয়ে ফেলেছিল। এই কারণে অনসু নিজের আয় করার টাকা বেশিরভাগই দান করে দিতে শুরু করেন। এখন দেখা যায় সে পার্টিতে বাকি অতিথিদের সঙ্গে সময় কাটাচ্ছে। অনসু নানা অতিথির সঙ্গে কথা বলছে, আর তার স্বামী কিম একটা অন্য মেয়ে বন্ধুর সঙ্গে চোখে চোখ রাখছে। এরপর কিম আর সেই মেয়েটি পার্টি থেকে বেরিয়ে যায়, কিন্তু মেয়েটি ভুলে যায় যে সে তার ছোট ভাইয়ের সঙ্গে এখানে এসছে। ছেলেটি ঘুমে ঢুলে
ঢুলে পড়ে আর অনসুকে জিজ্ঞাসা করে আমার আপু কোথায়। অনসু তখন হোটেলের আশপাশে খুঁজতে শুরু করে আর গিয়ে দেখে তার স্বামী কিমও ওই মেয়েটার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িত রয়েছে। অনসু রেগে যায়, কিন্তু বোঝা যায় এই সম্পর্কের ব্যাপারে সে আগে থেকেই কিছু না কিছু জানতো। সে তাদের বকাঝকা করে ধরা পড়ে যাওয়ার জন্য, কারণ পুরো হোটেলে রিপোর্টাররা ঘুরছে। এই ব্যাপারটা যদি ফাঁস হয়ে যায় তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। অনসু তখন চুপচাপ বাইরে চলে যায় আর কিমকে বলে যায় যে রেডি হয়ে তাড়াতাড়ি বাইরে আসতে। কিছুক্ষণ পর কিম অনসু এর জন্য অপেক্ষা করছিল একসাথে পার্টিতে যাবে বলে। তারপর তারা পার্টিতে ফিরে যায় আর এমন ভাবে অভিনয় করে যেন কিছুই হয়নি। তাদের ব্যক্তিগত জীবনে কি চলছিল সেটা কেউ জানে না। এদিকে সেই মেয়েটাও আবার পার্টিতে ফিরে আসে আর অনসুকে কিমের সঙ্গে দেখে ভীষণ জ্বলে যায়। পরে অনসু আর সেই মেয়েটা মুখোমুখি হয়ে যায় যখন সে মিস পার্কের ঘরে ঢুকছিল। ওখানে কথা বলার সময় মিস পার্ক প্রথমে ওই মেয়েটিকে বাইরে পাঠিয়ে দেয়, কারণ তিনি শুধু অনসু এর সঙ্গে একটা জরুরি কথা বলবে। অনসু নিজের জন্য একটা গ্লাস বানায় আর মিস পার্ককেও জিজ্ঞাসা করে আপনি নেবেন নাকি। মিস পার্ক রাগ করে তার দিকে একটা নিউজ পেপার ছুড়ে মারে, কিন্তু অনসু চুপচাপ সহ্য করার মেয়ে নয়। সে গ্লাস ফেলে দিয়ে বলে কেন সবসময় অন্যদের সাথে খারাপ ব্যবহার করো, নিজেকে বড় মনে করানোর জন্য। এছাড়াও অনসু জানতে পারে মিস পার্ক আগে থেকেই জানতো কিম আর ওই মেয়েটার সম্পর্কের কথা। এখন তিনি চিন্তায় পড়ে যায় অনসু কি করবেন। অনসু সোজা জানিয়ে দেয় সে কিমকে ডিভোর্স দেবে না, কারণ এখন তার মূল লক্ষ্য হলো তার তৈরি করা চ্যারিটি নাও ফাউন্ডেশনকে বড় করা। মিস পার্ক তখন বলে আমার জন্য তুমি আজ এই সফলতা পেয়েছো, কিন্তু অনসু স্পষ্ট জানিয়ে দেয় আমার সফলতার পেছনে শুধু আমি নিজেই। অনসু আরো বলে এই ফাউন্ডেশনকে তৈরি করার জন্য আমি আমার ছেলের সঙ্গেও সময় কাটাতে পারিনি, সে আজ দুনিয়ায় নেই, তাই এখন কিছুতেই সে আর পিছিয়ে যাবে না। রাতে অনসু একা একটা বারে যায় একটু ড্রিঙ্ক করার জন্য, যেখানে বসে বসে সে পুরনো দিনের কথা মনে করে, কিভাবে তার স্বামী কিমের সাথে প্রথমবার দেখা হয়েছিল। তাদের প্রথম দেখা হয় যখন কিম 10 দিনের জন্য নাও ফাউন্ডেশনে নিজের ইচ্ছায় কাজ করছিল। তখন কিম তাকে বলে তুমি গলফ খেলা ছেড়ে দাও আর আমার সাথে বিয়ে করে নাও। এই স্মৃতি মনে করে অনসু অনেকটা ড্রিঙ্ক করে ফেলে আর নেশাগ্রস্ত অবস্থায় হোটেলের দিকে হাঁটে। ডো উইন অনসুকে দেখে আর চুপচাপ তার পিছু নেয় যেন সে ঠিকঠাক হোটেলে ফিরতে পারে। অনসু একা থাকতে চায়, কিন্তু ডো উইন জানে তার এখন সাপোর্ট লাগবে, তাই সে পিছন পিছন যায়। কিছুক্ষণ পর তারা দুজন অনসু এর ঘরের দরজার ঠিক বাইরের করিডোরে পৌঁছয়। অনসু নেশায় টলতে টলতে নিজের ব্যাগকে ছড়িয়ে ফেলে আর কি কার্ড খুঁজতে থাকে। সে যখন ব্যথ হয়ে যায় ডো উইন তাকে সাহায্য করে ঘরে ঢুকতে। ঘরে ঢুকে তাদের ভিতরে ছোট একটা কথোপকথন হয়। ঠিক তখনই দরজায় নক হয়। অনসু এর স্বামী কিম এসছে খোঁজ নিতে আর ডো উইন দরজা খুলতে যাচ্ছিল, কিন্তু অনসু হাত চেপে ধরে, কারণ সে এখন কিমের মুখও দেখতে চাইছিল না। তারা দুজন চুপ করে অপেক্ষা করে যতক্ষণ না কিম চলে না যায়। তারপর ডো উইন ঘর থেকে বাইরে বেরিয়ে যায়, কিন্তু তখনই বাইরে অতিরিক্ত বৃষ্টি নামে। পরদিন পুরো টিম কোরিয়ায় ফিরে আসে। চিফ ডো উইনকে মেনশনের চারপাশ ঘুরিয়ে দেখায়। ডো উইন নিজের কাজ সম্পর্কে জানতে চায়, কিন্তু চিফ বলে ধীরে ধীরে সবকিছু ভুলে যাওয়া, এখন একটু বিশ্রাম নাও। চিফের কথায় ডো উইন জানায় সে গত 3 মাস ধরে ম্যানিলাই ছিলেন, তার পুরনো বন্ধু ইউইকের মৃত্যুর তদন্ত করছিলেন। চিফ জিজ্ঞাসা করে কিছু জানতে পেরেছো কিনা, কিন্তু ডো উইন বলে না, এখনো কিছু জানা যায়নি। সে যখন একা ছিল তখন পুরনো দিনের কথা মনে করছিল, যখন ইউইক তার সামনে মারা যাচ্ছিল। মৃত্যুর আগে ইউইক তাকে কিছু বোঝানোর চেষ্টা করছিল একটা ছবির ব্যাপারে। বর্তমানে ফিরে ডো উইনের হাত থেকে হঠাৎ একটা ছবি পড়ে যায়, যেটাই সে আর ইউইক একসাথে ছিল। ছবিটার ফ্রেম ভেঙে গিয়ে ভিতর থেকে একটা ছোট এসডি কার্ড বের হয়ে আসে। ডো উইন এসডি কার্ডটা তার ট্যাবলেটে প্ল্যাক করে আর দেখতে পাই ওয়েন গ্রুপের আগের চেয়ারম্যানের মৃত্যুর ভিডিও ফুটেজ। সে বুঝতে পারে এই মৃত্যুর পিছনে কিছু একটা গোলমাল আছে, আর তার বন্ধু সম্ভবত চেয়েছিল সে একটা তদন্ত করুক। এদিকে অনসু ডো উইনকে ডেকে দেখা করে। সে জানায় আগের রাতে যখন সে মাতাল ছিল তারা একসাথে কিছু সময় কাটিয়েছিল, তারপর থেকে সে আনকমফোর্টেবল ফিল করা বন্ধ করেছে। কিন্তু ডো উইন তার এইসব আবেগের চিন্তা ভাবনা একপাশে রেখে বলে যারা তোমাকে মারতে এসেছিল তারা খুব অনুভবী আর আবার চেষ্টা করতে পারে। সে দাবি করে এই হামলা কোনো জঙ্গি সংগঠনের কাজ নয়, বরং এমন কেউ করেছে যে একটা গোপন তথ্য লুকিয়ে রাখতে চায়। ডো উইন বিশ্বাস করে হোয়ান গ্রুপের ভিতরে কোনো একটা ষড়যন্ত্র চলছে আর সেটা সে ফাঁস করবেই। ততক্ষণ পর্যন্ত সে অনসু এর পাশে থেকে তাকে সুরক্ষা করবে। পরে অনসু তার ভাইয়ের সঙ্গে দেখা করে জানায় আমাদের নাও ফাউন্ডেশনের হিসেবের খেয়াল রাখার দায়িত্বটা অন্য কোনো ফার্মকে দিতে হবে, কারণ সে চাই এটি যেন একটা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন হিসেবে গঠন হয়। এই কথা শুনে তার ভাই রেগে যায়, কারণ এতে তার অর্থ পাচারের কাজ বন্ধ হয়ে যাবে। দেখা যায় নাও ফাউন্ডেশন হোয়ান গ্রুপের জন্য টাকা সাদা করার কাজ করতো, আর অনসু সব জানে। তবুও সে চাই এই অপকর্মকে বন্ধ করতে, কারণ মিস পার্ক যেন এই ফাউন্ডেশনকে আর ব্যবহার করতে না পারে। ওর ভাই জিজ্ঞাসা করে ম্যানিলাই তোমার উপরে যে হামলা হয়েছিল ওই স্নাইপার চালানোর লোকটাকে কি ধরা হয়েছে? অনসু জানায় না, এখনো ধরা যায়নি। সে আবার জিজ্ঞাসা করে তুমি কি ভাবো এই হামলাটার পেছনে মিস পার্কের হাত আছে? ওর ভাই উত্তর দেয় এটা নাও হতে পারে, কিন্তু এমন মানুষদের সঙ্গে জড়ালে কখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায় না। তবে যাই হোক অনসু সিদ্ধান্ত নিয়েছে আর তার ভাইকে বলে তার সিদ্ধান্ত অনুযায়ী কাজ এগোতে। এরপর অনসু দেখা করে সেই মেয়েটার সঙ্গে যে তার স্বামীর সঙ্গে প্রতারণা করেছিল।
উদ্দেশ্য তাকে তার জায়গা বুঝিয়ে দিতে। কিন্তু পরিস্থিতি ঠিক উল্টো হয়ে যায়। ওই মেয়েটা জানায় সে এই পুরো ঘটনা আগের থেকেই জানে। সে বলে যখন কিম আফ্রিকায় দেখা করেছিল নাও ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক হয়ে, সে তোমার বিয়ের প্রস্তাব দিয়েছিল কারণ সে তোমাকে ভালোবাসতো না, তার একটা উদ্দেশ্য ছিল। ওই মেয়েটার দাবি আসলে তখন কিম সিউলে একটা সেলিব্রিটির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল, তারা একসাথে ড্রাগস নিয়েছিল আর সেই জন্য সেই সেলিব্রিটি মারা যায়। এরপরে কিমের পরিবার এই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য, তার ভালো ইমেজ তৈরি করার জন্য সবকিছু সাজানো হয়। আর কিম ওয়ানসু এর সঙ্গে দেখা করে আর তার প্রেমে পড়ে যায়। তখন ওনসু ছিল গরিব থেকে বড়লোক হওয়ার একটা ইন্সপিরেশন, একটা পাবলিক ইমেজ। আর মিস পার্ক এটাকেই তার ছেলের জন্য পারফেক্ট ম্যাচ ভাবছিলেন। কিন্তু এটা কতটা সত্যি তা ওনসু নিশ্চিত নয়। তবুও এসব শুনে সে প্রচন্ড রেগে যায় আর সোজা সেখান থেকে বেরিয়ে আসে। সেই রাতে কিম ওর সঙ্গে কথা বলতে চায়। সে বলে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সঙ্গেই থাকতে চাই। কিন্তু ওনসু এবার আরেকটা বড় সত্যি ফাঁস করে। সে জানে এই মেয়েটার সঙ্গে যে ছেলেটা ছিল সে আসলে কিমের সন্তান। কিম চমকে ওঠে, কিন্তু ওনসু ঠান্ডা গলায় বলে সবকিছু একটু সহজ হয়ে যেতে পারে যদি তুমি ওই মেয়েটাকে আর তোমার ছেলেকে বিদেশ পাঠিয়ে দাও। কিম উত্তর দেয় আমি মায়ের অনুমতি ছাড়া এটা করতে পারবো না। ওনসু হতাশ হয়ে পড়ে। এর পরদিন মিস পার্ক প্রতিশোধ নিতে চাই। সে পুরো পরিবার নিয়ে একটা ফটোশুটের আয়োজন করে আর জোর করে সেই ছেলেটিকে জু হিংকে ছবির অংশ হতে বলে। ওনসু প্রচন্ড রেগে যায়, কারণ সে ভাবে এই ছবি দেখলে সবাই তাদের ব্যাপারে কি বলবে। সবাই ভাবে এটাই বুঝি তার সন্তান। তখন বুড়ি মিস পার্ক ঠান্ডা গলায় বলে আমরা তো কাউকে কিছু জানাচ্ছি না, কিন্তু লোকেরা তো যা খুশি ভাবতেই পারে। মিস পার্ক এখানেই থেমে থাকে না। এবার সে সেই ছোট ছেলেটাকে তাদের বাড়ি এনে তোলে আর ওনসু এর মৃত ছেলের ঘরে তার জিনিসপত্র সাজিয়ে রাখে। ওনসু একা থাকতে চাই, তাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু ডো উইন তাড়াতাড়ি উঠে পড়ে তার গাড়িতে। ওনসু সমুদ্রের ধারে একটু সময় কাটায়, তারপর বসে পড়ে তার পা মুছার জন্য। ডো উইন হাঁটু গেড়ে বসে, তার পা মুছে দিতে সাহায্য করে আর তার জুতো পরিয়ে দেয়। ওনসু উঠে দাঁড়িয়ে বলে আমি তোমার উপর পুরোপুরিভাবে ভরসা করতে পারছি না, তুমি শুধু তোমার কাজটাই করো একজন বডিগার্ডের মতো, আর কিছুই না। সন্ধ্যাবেলায় তারা বাড়ি ফিরে আসে। কিম সেখানে অপেক্ষা করছিল। সে বলে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি আমাকে অবহেলা করছো। তাই সে একটা সমাধান দেয়, চলো আমরা আরেকটা সন্তান নিই, তাহলে হয়তো আমাদের সম্পর্ক আগের থেকে ঠিক হয়ে যাবে। সে ওনসু এর কাছে আসতে চায়, কিন্তু ওনসু এতে রাজি হয় না। এই দৃশ্য বাইরে থেকে দেখে ফেলে ডো উইন। সে দৌড়িয়ে ভিতরে আসে। সে পিছন থেকে কিমকে ধরে ফেলে আর চেপে রাখে যতক্ষণ না সে শান্ত হয়। তারপর ডো উইন বলে যদি ওনসু কোনোভাবে আহত হয় তাহলে আমাদের জন্য সবার পরিস্থিতি খুব খারাপ হয়ে উঠবে। ওনসু তখন ডো উইনকে বলে আমাকে এখান থেকে নিয়ে চলো। ডো উইন সঙ্গে সঙ্গে গাড়ি করে নিয়ে বেরিয়ে যায়। এভাবে সময় কাটতে থাকে। এর মধ্যে ডো উইন খোঁজ চালাতে থাকে সেই আগের চেয়ারম্যানের মৃত্যুটা। তাকে জানানো হয়েছিল চেয়ারম্যান মারা গেছে হার্ট অ্যাটাকে একটা হোটেলে, যার নাম ছিল ড্রিম প্যালেস। কিন্তু ডো উইন ভিডিও ফুটেজ গুলো আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। ভিডিও ফুটেজটি ভালো করে দেখে ডো উইন বুঝে যায় চেয়ারম্যানকে যে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হয়েছিল সেটা ড্রিম প্যালেসের হোটেল থেকে নয়, বরং অন্য একটা বিল্ডিং থেকে, যার কোনো সম্পর্কই নেই ড্রিম প্যালেসের হোটেল থেকে। এটা দেখে ডো উইন পুরোপুরি নিশ্চিত হয়ে যায় চেয়ারম্যানকে কেউ খুন করেছে, সম্ভবত হোয়েন গ্রুপের কেউ, এমনকি তার পুরনো বন্ধু ইউহিক কেউ, যে এই মামলায় তদন্ত করছিল, তাকে হয়তো মেরে ফেলা হয়েছে। পরদিন সকালে ওনসু এর ভাই তার সাথে দেখা করতে আসে। হাতে রয়েছে একটা কন্ট্রাক্ট যা তৈরি করেছে মিস পার্ক। এই চুক্তির মধ্যে ওনসুকে তার পদ থেকে সরে দাঁড়াতে হবে। এটা আসলে একটা রেজিগনেশন লেটার। কিন্তু ওনসু চুপচাপ বসে থাকার মানুষ না। এবার সে চাল দেয়। সে সংবাদ মাধ্যমে ফাঁস করে দেয় যে জুন হি আসলে তাদের গোপন সম্পর্ক থেকে জন্মানো সন্তান, যার মা হলো জন। এই খবরটি বেরোতেই সাংবাদিকরা পুরো পরিবারের পেছনে লেগে যায়, কিন্তু ওনসু তাদের সাথে কোনো কথা বলে না। মিস পার্ক পরিবারের সবাইকে নিয়ে জরুরি মিটিং ডাকে। তার বিশ্বস্ত বডিগার্ড জানায় খবরটা কে মিডিয়ায় ছড়িয়েছে সেটা সে এখনো খুঁজে বের করতে পারেনি। দুঃখজনকভাবে এই কারণে তাদের 5টা কোম্পানির শেয়ারের দাম কমে যায়। মিস পার্ক মনে করে পাবলিক ভয় পেয়েছে যদি ওনসু কিমকে ডিভোর্স দেয়, তাই সে সবাইকে কড়া নির্দেশ দেয় কেউ যেন মিডিয়ার সঙ্গে কথা না বলে। কিন্তু ঠিক মিটিং থেকে বেরিয়ে আসার পর ওনসু তার সেক্রেটারিকে বলে একটা প্রেস কনফারেন্স আয়োজন করো। প্রেস কনফারেন্সের সময় যখন আসে সাংবাদিকরা একের পর এক প্রশ্ন করছিল ওই বাচ্চাটা আর ওদের সম্পর্ক নিয়ে। তখন ওনসু সবাইকে চমকে দেয়। সে বলে আমার হাজবেন্ডের এতে কোনো দোষ নেই, জুন হি তার সন্তান নয়। কিন্তু সে সবাইকে আরেকবার ধাক্কা দেয় যখন সে বলে জুন হি ওয়াং গ্রুপের আগের চেয়ারম্যানের সন্তান। কথা শুনে মিস পার্ক অতিরিক্ত খেপে যায়, কিন্তু অন্যদিকে ওয়ানসু এর ভাই হেসে কুটিপাতি হচ্ছে। বুড়ি মিস পার্ক ওয়ানসু এর সঙ্গে দেখা করে আর রাগে চিৎকার করে বললে তুই এসব কি করলি মিডিয়ার সামনে। ওয়ানসু জবাব দেয় এটাই ছিল আমার পক্ষে সবচেয়ে সঠিক কাজ, আমি নিজেকে বাঁচাচ্ছিলাম। সে আরো বলে আমি ওয়াং গ্রুপের জন্য যতটা করেছি কিম তার অর্ধেকও করিনি, আমাকে এভাবে অপমান করার কোনো অধিকার নেই তোমার। তবুও মিস পার্ক তাকে নাও ফাউন্ডেশন থেকে পদত্যাগ করতে বলে, কিন্তু ওয়ানসু এবার রেগে যায়। হুমকি দিয়ে বলে তুমি যদি আমার পেছনে এভাবেই লেগে থাকো তাহলে আমি কিন্তু এই সব কিছুকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারি। সে জানিয়ে দেয় আমি নাও ফাউন্ডেশনের সিইওর পদেই থাকবো, আর যদি তুমি বাধা দাও তাহলে আমি সবকিছু পুলিশের কাছে ফাঁস করে দেবো, তোমার সেই অর্থ পাচারের ব্যাপারগুলো। কয়েকদিন পর মিস পার্ক জন আর তার ছেলেকে ঘরে ডেকে পাঠায়, সবাইকে জানিয়ে দেয় তারা এখন এখানেই থাকবে। সে অনসুকে বলে তার হাজবেন্ডের প্রেমিক হিসেবে তাকে এটাই করার দরকার ছিল। অনসু জনকে তার
তার রুম দেখাতে নিয়ে যায়, কিন্তু সাথে সাথে পরিষ্কারভাবে জানিয়ে দেয় তুমি এই বাড়িতে যেন অদৃশ্য হয়ে থাকবা, বিশেষ করে আমার চোখের সামনে তো পড়বাই না। সেই রাতে অনসু হাঁটার জন্য বাইরে বেরোয় আর ডো উইনকে বলে চলো একটু হেঁটে আসি। দুজন বাড়ি থেকে দূরে চলে গেল। ডো উইন জিজ্ঞাসা করে তুমি আসলে কি করতে চাও, তোমার স্বামীকে ডিভোর্স দিলেই তো সব মিটে যায়। তখন অনসু এর মনে পড়ে একটা পুরনো দিনের কথা, তখন চেয়ারম্যান তাকে বলেছিল আমার মন ভেঙে গেছে। তারপর তিনি অনসু এর হাতের তালু স্ক্যান করে একটি ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাক্সেস দেন। তিনি তখন বিস্তারিত কিছু জানাননি, শুধু বলেছিলেন তোমার প্রয়োজনের জিনিস সময় মতো তোমার সামনে চলে আসবে। লাস্টে চেয়ারম্যান তাকে অনুরোধ করেছিল যতদিন না সেই সময় আসে ততদিন তুমি কিমের সঙ্গেই থেকো। বর্তমান সময় মিস পার্ক একটা ইউনিভার্সিটির ইভেন্টে হাজির হয়েছে, কিন্তু গিয়ে দেখে তিনি যে ড্রেস পরেছেন তার বৌমাও ঠিক একই রকম ড্রেস পরে আছে। দুজনই পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলতে চায় না, কিন্তু পরিস্থিতি এমন হয়ে যায় তাদের পাশাপাশি দাঁড়াতেই হয়। রেগে ঝরঝর করতে করতে সে চলে যায় জুডো খেলতে। এক এক করে সব সিকিউরিটি গার্ডদের ডেকে তাদের জুডোই চ্যালেঞ্জ করে আর প্রত্যেককে একের পর এক হারিয়ে মাটিতে ফেলে দেয়। এবার তিনি ডো উইনকে ডাকে, কিন্তু ডো উইন আর 5 জনের মতন না, সে মিস পার্ককে হারিয়ে দেয়। হারার পর মিস পার্ক বলে আমাকে তোলো, আর ডো উইন যখন তাকে তুলে নেয় তখন সে একটু দম নেওয়ার ভান করে তাকে জড়িয়ে ধরে। সে ডো উইনের গন্ধ পছন্দ করে আর বোঝা যায় সে ডো উইনের প্রতি একটু আকর্ষণ অনুভব করছে। পরে মিস পার্ক অনসুকে ডেকে বলে অনেকদিন হলো তুমি তোমার মায়ের সঙ্গে দেখা করুনি। মিস পার্ক জানায় তার মায়ের এখন খুব খারাপ অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। এই কথা শুনে অনসু একেবারে ভেঙে পড়ে। সে জিজ্ঞাসা করে তুমি কি এর পিছনে আছো? মিস পার্ক জবাব দেয় আমি এতটাও নিষ্ঠুর নই। তারপর সে কিছু ছবি দেখায় যেখানে অনসু এর মা খুব খারাপ অবস্থায় হাসপাতালে পড়ে আছে। মিস পার্ক একটু ভঙ্গি করে বলে তোমার মা খুব খারাপ একটা মানুষ ছিল, কিন্তু সে হয়তো আর বেশি দিন বাঁচবে না, তাই তুমি গিয়ে শেষবারের মতো দেখা করে এসো। ডো উইন অনসু আর তার ভাইকে করে নিয়ে যায় সেই হাসপাতালে। অনসুকে দেখে তার মা চিনতে পারে না। তার মা মনে করে যে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি একটা অচেনা কেউ। তিনি অচেনা ভেবে মেয়েটিকে বলে একটু কাছে এসো, আমার মেয়ের কাছে একটা খবর পৌঁছে দিবা তুমি। তিনি বলে আমি আমার অতীতের সব ভুলের জন্য দুঃখিত, আমি আমার মেয়েকে শুধু টাকার জন্য ব্যবহার করেছি। এই কথাগুলো বলার পর অনসু এর মা মারা যায়। তারপর তার ভাই ভেতরে এসে জানায় মিস পার্কের নির্দেশ অনুযায়ী তাদের একটা ছোট করে ফিউনারাল করতে হবে। ঘরে ফিরে আসার পর মিস পার্ক ওয়েনসুকে বলে আগামীকাল তোমার চীনা অ্যাম্বাসেডারদের সঙ্গে মিটিং আছে। এই মিটিংটা চীনে নতুন ডিউটি ফ্রি শপ খোলার ব্যাপারে, কিন্তু অনসু মানসিকভাবে ভেঙে পড়েছে, তাই সে এই মিটিংটি জয়েন করতে চায় না। সে প্রচন্ড রেগে গিয়ে বলে তুমি যদি এই ডিলটা না করো তাহলে আমার রাগের সম্মুখীন হতে হবে। তারপরের কয়েকদিন ধরে ওয়েনসু আর তার ভাইয়ের উপরে নজর রাখা হচ্ছিল। এই সব কিছু থেকে ওয়েনসু একটু দূরে যেতে চাই। সে ফোন বন্ধ করে দেয় কেউ যাতে তাকে ট্র্যাক না করতে পারে। ডো উইন তাকে নিয়ে তার পুরনো বাড়িতে যায়, যেখানে ওনসু তার মায়ের অস্থি ছড়িয়ে দেয়। তারা কিছুক্ষণ সেখানে বিশ্রাম নেয়। ডো উইন বন্ধুর মতো তার পাশে থাকতে চাই, কিন্তু এই মুহূর্তে তাদের যে ফলো করছিল সে তাদের ছবি তুলে ফেলে আর সেই ছবি পাঠিয়ে দেয় মিস পার্কের কাছে। সেই রাতে কিম অপেক্ষা করে ওদের জন্য। সে ডো উইনের সঙ্গে কথা কাটাকাটি করে। কিম ডো উইনকে ঘুষি মারে আর চাকরি থেকে বের করে দেয়। পরিস্থিতি কিছুটা শান্ত হলে মিস পার্ক তার ছেলেকে ডেকে পাঠায়। সে কিমকে ধমকি দিয়ে বলে তোমার স্ত্রী শুধু মায়ের অস্থি দান করতে গিয়েছিল, বডিগার্ডের সঙ্গে তার কোনো খারাপ সম্পর্ক নেই। তারপর মিস পার্ক চিফকে আদেশ দেয় ডো উইনের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার, তার ক্ষতিপূরণ দাও। পরের দৃশ্যে আমরা দেখি ডো উইন ওয়েনসু এর সঙ্গে একা কথা বলছে। সে বলে এখন আমাদের আরো গভীরে গিয়ে চেয়ারম্যানের মৃত্যুর খোঁজ নিতে হবে। ডো উইন মনে করে তার পুরনো বন্ধু জু হিক মারা যাওয়ার আগে এক গোপন জুয়ার আসরে গিয়ে তদন্ত করছিল, তাই সে ঠিক করে তাই সেখানে গিয়ে খুঁজে বের করতে হবে আসলে কি চলছিল। ডো উইন সেই জুয়ার ক্লাবে পৌঁছে যায় আর বলে হুইং গ্রুপ থেকে কেউ একজন তোমাদের বসকে খোঁজ করছে। বস খবর পেয়ে জানায় আমি এই লোকটা চিনি না, ওকে এখান থেকে বের করে দে। এরপর ঘটনাটা চিফকে জানাই আর ডো উইনের একটা ছবিও পাঠায়। চিফ ছবি দেখে বুঝে যায় ডো উইন নিজের মতো করে তদন্ত চালাচ্ছে। পরদিন ডো উইন আবার ফিরে আসে কাজে। চিফ তাকে ডেকে পাঠায়। সে ডো উইনকে হুঁশিয়ারি দিয়ে বলে তুমি এসব খোঁজ পাজ বন্ধ করো, কিন্তু ডো উইন রেগে গিয়ে বলে এই বাড়িতে কিছু একটা গন্ডগোল চলছে আর আমি সেটা বের করেই ছাড়বো। আমি জানি চেয়ারম্যানের মৃত্যুর পেছনে যা বলা হয়েছে সেটা সবটাই সাজানো। শেষে চিফ ভেঙে পড়ে আর একটা মিথ্যে সাজিয়ে তাকে বলে। সে জানায় চেয়ারম্যান মারা যায় একটা নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে গিয়ে। পরিবারের লোক জানতো যদি এই কথা মিডিয়ায় জেনে যায় তাহলে সবার কাছে চরম হাসির পাত্র হয়ে উঠবে সবাই, তাই তারা মৃতদেহ সরিয়ে নিয়ে আসে আর এমন ভাবে সাজায় যেন ঘরেই হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে তিনি। চিফ আরো বলে জু হিউকের মৃত্যুর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এতটুকুই বলে তাদের আলাপ শেষ হয়। এদিকে অনসু একটা প্ল্যান বানায়। চীনে যখন হুয়াং গ্রুপের কোম্পানির ব্র্যান্ড লঞ্চ করা হবে তখন অনসু হঠাৎ আরেকটা কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট সে নিজেই করবে। তিনি বলেন আমি এই ব্র্যান্ডের জন্য কাজ করছি কারণ টাকার দরকার, আফ্রিকার গরিব এলাকায় ভ্যাকসিন পাঠাতে হবে। অনসু এর এই পদক্ষেপে চারিদিকে বিতর্ক ছড়িয়ে পড়ে। পরিবারের সবাই মিলে একটা আলোচনায় বসে। অনসু যেটা করেছে সেটাই পরিবারের সম্মান নষ্ট হয়েছে। অনসু সেদিনও তো চ্যারিটির জন্য কাজ চালিয়ে যান, কিন্তু সে জানে না যে সামনে অপেক্ষা করছে তার জন্য একটা ভয়ঙ্কর জয় রাইড। অনসু তখন গাড়িতে করে যাচ্ছিল ডো উইন আর আরেকটা বডিগার্ডের সঙ্গে। হঠাৎ করে কেউ একজন ড্রোন বম পাঠায় সেই গাড়িকে ধ্বংস করতে। প্রথম দফার আক্রমণ থেকে কোন রকম ভাবে গাড়িকে বাঁচিয়ে ফেলে ডো উইন।
কিন্তু আবার হামলা হয়, এবার আগের থেকেও আরো বেশি শক্তিশালী আর বেশি সংখ্যার ড্রোন দিয়ে। গাড়িতে এবার একটা ড্রোন ক্র্যাশ হয় আর সঙ্গে সঙ্গে গাড়িটা উল্টিয়ে যায়। কিন্তু এবার জানা যায় হামলা কে করেছিল। সে হলো লি জুন, সেই বডিগার্ডদের একজন যে ওয়ান শু এর বাড়িতে কাজ করে। লি জুন নিজের বাইকে করে কাছে আসে কনফার্ম করার জন্য যে এই দুর্ঘটনায় আর কেউ বেঁচে আছে কিনা। সব দেখার পর মনে করে সবাই মারা গেছে, কিন্তু ঠিক তখনই গাড়ির ভিতর থেকে কোনো রকম ভাবে বেরিয়ে আসে ডো উইন। সে দ্রুত গিয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকা ওনসুকে সরিয়ে নিয়ে আসে। সে এখনো বেঁচে আছে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ গাড়িতে বিস্ফোরণ হয়, আর সেই বিস্ফোরণের কিছু গাড়ির পার্টস এসে ফুটে যায় তার পিঠে। সে কষ্ট করে ওনসুকে মাটিতে শুইয়ে দেয় আর নিজেও পড়ে যায় তার উপরে। দুইজনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার ডো উইনের পিঠ থেকে ধাতুর টুকরোগুলো অপারেশন করে বের করে ফেলে। অপারেশন সফল হয়, ডো উইন এখন সুস্থ আছে। এদিকে ওনসু এর জ্ঞান ফেরার পর সবার আগে জিজ্ঞাসা করে ডো উইন কেমন আছে, তবে একটু পরে সে আবেগ চেপে রেখে বলে মানে বডিগার্ড কেমন আছে। অনসু এর স্বামী তাকে আশা দেয় যে সব ঠিক হয়ে যাবে। তখন অনসু জিজ্ঞাসা করে মিডিয়া কিছু জানতে পেরেছে নাকি। কিম জানায় বাইরে ডজন খানিক সাংবাদিক অপেক্ষা করছে বক্তব্য নেওয়ার জন্য। অনসুকে যে জঙ্গি গোষ্ঠী হুমকি দিয়েছিল এই হামলাটা সেই দলের কাজ হতে পারে। এই সিদ্ধান্তে মিস পার্ক সিওলের পুলিশ কমিশনারকে নিজের বাড়ি ডেকে পাঠায়। তার উপর চাপ সৃষ্টি করে হামলাকারীদের যেন তাড়াতাড়ি খুঁজে বের করে। তবে এটা ভালোবাসা দেখানোর জন্য করে না। আসলে অনসুর উপরে বারবার এমন হামলা হলে তাদের কোম্পানির শেয়ার পড়ে যায়, তাই এমন ঘটনা বারবার ঘটলে ব্যবসায় তাদের ক্ষতি হচ্ছে। কিছুদিন পর হাসপাতাল থেকে ছাড়া পায় অনসু, কিন্তু সে ডি উইনের খোঁজ নিতে আবার হাসপাতালে যেতে চায়। তাদের দেখা হওয়ার পর অনসু বকাঝকা করে। সে বলে নিজের জীবনকে বাজিয়ে রেখে কেন সে তাকে বাঁচাতে গেছিল। ডু উইন উত্তর দেয় আমার মন তখন এটাই বলেছিল তাই করেছি। এরপর সে নিজের ট্যাবলেটটা বের করে হামলাকারীদের সিসিটিভি ফুটেজ দেখাতে চেষ্টা করে, যেটা পুলিশের বন্ধু তাকে পাঠিয়েছিল। কিন্তু অনসু ফুটেজ দেখতে চায় না। এখন সে ডু উইনের উপরে পুরোপুরি ভরসা করে। তারা একে অপরকে জড়িয়ে ধরে আর একটু আবেগের মুহূর্ত কাটায়। তারপর অনসু আবার ফিরে যায়। পরদিন সকালে অনসু তার ভাইয়ের সঙ্গে দেখা করে। তারা ফাউন্ডেশনের আর্থিক হিসেব নিকেশের খাতা চাইছিল। তার ভাই জানায় ট্যাক্স ফাঁকির কারণে হিসেবে বদল করা হয়েছে। সে অনসুকে মনে করিয়ে দেয় সে হোন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর। অনসু যদি কিছু ভুল করে তার পরিণতি খুব খারাপ হতে পারে। অনসু বলে আমি এই বুড়ি আর হোয়ান গ্রুপকে উচিত শিক্ষা দিতে চাই, কিন্তু তার ভাইয়ের মতামত একদম আলাদা। ওয়ানসুর ভাই বিশ্বাস করে যদি ওরা বেশি কিছু করতে যায় তাহলে মিস পার্কের পুরো পরিবার সহ ওরাও মানি লন্ডারিং এর কেসে জেলে যাবে। তাই এইসব করে প্রতিশোধ নিলে আসলে কিছুই থাকবে না। তবু ওয়ানসু হিসেবের খাতা চাইতে থাকে। ভাইকে বলে আমি কিছু একটা উপায় বের করবো যাতে এইগুলো সুরক্ষিত থাকে। ডু উইন যখন বাড়ি ফিরে আসে তখন ওনসু তাকে সব জানায় এই হিসেবের খাতা পাওয়া তার জন্য কতটা দরকার। ওনসুর ধারণা এই খাতাগুলি মিস্টার হাইনের রুমে রাখা, যিনি মিস পার্কের সবচেয়ে বিশ্বাসজনক লোক। তাই ওনসু চাই ডি উইন এই রুমে গিয়ে খাতাগুলো বের করে নিয়ে আসুক। ডু উইন চেষ্টা করে ঢুকার, কিন্তু একটা বাধা আসে। রুমের দরজা শুধুমাত্র তার ফিঙ্গারপ্রিন্ট দিয়েই খুলবে। তখন ডু উইন একটা প্ল্যান তৈরি করে। মিস্টার হান যে গ্লাসে পানি খেয়েছিলেন সেটা নিয়ে আসে। গ্লাসে থাকা আঙুলের ছাপ কম্পিউটারে স্ক্যান করে সে একটা নকল আঙুল তৈরি করে। এইভাবে সে রুমে ঢুকে পড়ে, কিন্তু দেখে সেখানে আরেকটা সেফ লক করা আছে। তাই সে ঘড়ির ভিতরে একটা ছোট ক্যামেরা লাগিয়ে দেয় যাতে পাসওয়ার্ডটা জানা যায়। আর দেখে সেফের বাইরে কয়েকটা খাতা পড়ে আছে। সেই খাতাগুলো নিয়ে সে বেরিয়ে আসে, কিন্তু লি জুন তাকে দেখে ফেলে আর এই কথাটা হানকে জানায়। এরপর ডি উইন ওনসুর অফিসে গিয়ে জানায় আমি খাতাগুলো নিয়ে এসেছি। কিন্তু হঠাৎ কিছু আইনজীবীরা উপস্থিত হয়ে যায় অফিসে। প্রথমে তারা নাও ফাউন্ডেশনের বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট দেখায়। তারপর দেখায় ওয়ানসুর ভাইয়ের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট মানি লন্ডারিং এর কেসের জন্য। ওয়ানসু তার ভাইয়ের পেছন পেছন থানায় যায় আর কয়েক মিনিটের জন্য তার সঙ্গে দেখা করার অনুমতি চাই। ওনসু লক্ষ্য করে যে তার ভাই বেশ শান্ত। সে বলে আমার কাছে ওয়াং গ্রুপের কিছু গোপন তথ্য আছে, তারা চায় না আমি জেলে যাই। পরে মিস পার্ক ওয়ানসুকে অফিসে ডেকে বলে তাকে বুসানে একটা ইভেন্টে যেতে হবে। মিস পার্ক জানে ওয়ানসু আর তার বডিগার্ডের ভিতরে কিছু একটা চলছে, তবুও তিনি নির্দেশ দেয় মিডিয়ার সামনে তার ছেলের সাথে হাজব্যান্ড ওয়াইফের কিছু প্রমাণ দিতে। বুসানে পৌঁছে ওয়ানসু ও ডু উইন একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়ে, কিন্তু তারা জানে না লি জিন তাদের উপর নজর রাখছে। লি জিন তাদের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তোলে আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মিস্টার হান তাকে একটা বিশেষ মিশনের নির্দেশ দিয়েছে। ছবি তোলার পর লি জিনের কাজ হলো ওয়ানসুকে ছুরি দিয়ে খুন করা, আর পুরো ব্যাপারটাকে এমন ভাবে সাজাতে হবে যেন সেটা বডিগার্ড করেছে। সেই রাতে লি জিন তাদের উপর আবার নজর রাখে আর আরো কিছু ছবি তোলে। যখন ডি উইন ওনসুকে বিশ্রাম নিতে দেয় তখন লি জুন চুপচাপ ঘরে ঢুকে পড়ে আর ওয়ানসুকে মারার চেষ্টা করে। ডি উইন ঠিক সময় ফিরে আসে আর ওয়ানসুকে একটা ঘরে লক করে দেয় যাতে সে নিরাপদ থাকে। এরপর সে লি জুনের সঙ্গে লড়াই শুরু করে। লড়াই চলাকালীন ওনসু ঘর থেকে বেরিয়ে আসে। তখন লি জুন ডি উইনকে মাটিতে ফেলে দিয়ে তার পিছনে দৌড়ই। ওনসু একটা বোর্ডে গিয়ে লুকোয়, কিন্তু লি জুন তাকে খুঁজে পায় আর আবার তার উপর আক্রমণ করে। ডু উইন আবার তাকে বাঁচাতে চলে আসে আর বন্দরঘাটে লি জুনের সঙ্গে তীব্র লড়াই হয়। এমন সময় সে লি জুনকে একটা ছুরি দিয়ে আঘাত করে আর একটা জোর লাথি মেরে তাকে পানিতে ফেলে দেয়। এরপর সে বোটে উঠে ওয়ানসুকে নিয়ে দূরে চলে যায়। ভোরবেলা ওয়ানসু দেখতে আসে ডু উইন ঠিক আছে কিনা। তখন ডু উইন তাকে মনে করিয়ে দেয় আমি বলেছিলাম না যাই হোক না কেন আমি তোমাকে সুরক্ষা করব। সূর্য উদয়ের আলোর সাথে
ডু উইন আর ওয়ানসু প্রথমবারের মতো একে অপরকে আবার চুমু খায়। এই মুহূর্তটা তাদের একে অপরের কাছে আরো গভীর হয়ে যায়। পরদিন ওয়ানসু তার স্বামীর সাথে একটা ফটোশুট করে। ছবি দেখে মনে হয় ওরা অনেক খুশি, কিন্তু এটা কেবল একটা অভিনয়। ক্যামেরার সামনে তারা ভালো থাকার ভান করলেও বাস্তবে ওয়ানসুর মন পড়ে থাকে ডু উইনের দিকে। ফটোশুটের পর ওয়ানসু তার স্বামীর সঙ্গে একটু কথা বলে, বিশেষ করে জানতে চায় কিম কি ভাবছে, যে তার ভাই ওয়াং গ্রুপের সম্পত্তির উত্তরাধিকার হয়ে যাবে। অন্যদিকে মিস পার্ক ডু উইনের সঙ্গে ওয়ানসু এর ঘনিষ্ঠ ছবিগুলো দেখছিল। তিনি ভাবছিল সবকিছু পাবলিক করে দেওয়া উচিত হবে কিনা। মিস হান তাকে সতর্ক করেন, আপনি যদি এখন এইসব প্রকাশ করেন তাতে ভবিষ্যতে প্রভাব পড়তে পারে। পরে হান দেখে ওয়ানসু বাড়িতে ফিরে এসেছে, এটা দেখে সে রেগে ঝরঝর করছে। সে লি জুনকে এক চড় মারে আর বলে, তুই কাজ করতে পারিস নি কেন? হান তাকে হুমকি দেয়, যদি তুই এবার ব্যর্থ হয়েছিস আমি তোর চীনে থাকা পরিবারকেও ক্ষতি করতে পারি। লি জুন দুঃখ প্রকাশ করে আর বলে, আমি এবার কোনো মতেই অসফল হব না। সেই সন্ধ্যায় কিমও বাড়িতে ফিরে আসে। তার মা মিস পার্ক তাকে ওনসুকে নিয়ে একটি খবরের কাগজের আর্টিকেল দেখায়, যেটাই দেখানো হয়েছে সে ঘনিষ্ঠ ছবিগুলো আর সাথে লেখা আছে ওনসু এর বডিগার্ডের সঙ্গে গোপন সম্পর্ক। এই দেখে কিম রেগে যায়, সে তার মাকে দোষ দেয়, তুমি আমার জীবনটাকে ধ্বংস করে দিচ্ছ। এই ঝগড়ায় ধীরে ধীরে পুরনো কিছু কথা বেরিয়ে আসে। কিম মনে করিয়ে দেয়, তুমি তো বাবার সঙ্গে প্রতারণা করেছিলে মিস হাওয়ানের সঙ্গে মিলে। আর মজার ব্যাপার হলো মিস পার্ক এটাকে লুকোনোর চেষ্টা করেনি তার ছেলের কাছ থেকে। মিস পার্ক নিজের সাফাই দিয়ে বলে, তোর বাবা আমাকে একটু ভালোবাসতো না, সে আমাকে কোনোদিনই সন্তান দিতে পারতো না, তাই আমি তোর বাবাকে আর ভালোবাসতে পারিনি। তবে কিম তার মায়ের কথায় মোটেও সন্তুষ্ট নয়, সে চুপচাপ ঘর ছেড়ে বেরিয়ে যায়। পরের দিন সকালে মিস্টার হান জিউ উইনকে পুলিশের থেকে ছাড়িয়ে আনে আর তাকে বলে ডু উইনের কাছ থেকে খাতাগুলো ফেরত আনতে। ওয়েনসু এর ভাই এরপর বডিগার্ডের সঙ্গে দেখা করে, কিন্তু ডু উইন তখন তাকে সতর্ক করে। সে বলে, তুমি মিস্টার হানকে একটু সন্দেহের চোখে দেখো, কারণ আমি খাতাগুলো ভালোভাবে পড়েছি, এগুলো যদি ফাঁস হয় তাহলে মিস পার্কও জেলে যেতে পারে। শেষে ডি উইন জানায় মিস্টার হান যা দেখাচ্ছে আসলে সেটা নয়, তিনি হয়তো মিস পার্কের বিরুদ্ধেই খেলছে। সেই রাতে ডি উইন আবার হানের বাড়িতে যায়। আগে বসানো সিসিটিভি ক্যামেরা দিয়ে পাসওয়ার্ড বের করে তিজোরিটা খোলে। ডকুমেন্ট ঘাটতে ঘাটতে সে একটা বড় ব্যাপার ফাঁস করে ফেলে, কিমের ভাই আসলে মিস্টার হানের ছেলে। পরে কিম হানের সঙ্গে দেখা করে আর বলে, তুমি আমার বাবাকে মেরে ফেলেছো। তার বিশ্বাস হান তার বাবাকে মেরে ফেলেছে কারণ কিমের ভাইকে সে ঘৃণা করত। অর্থাৎ চেয়ারম্যান জানতেন কিমের ভাই আসলে তার নিজের ছেলে নয়। হান এসব অস্বীকার করে, কিন্তু কিম থেমে থাকে না, তার সন্দেহ বেড়েই চলেছে। সে বলে, তুমি চাও তোমার ছেলে যেন আমার বাবার সম্পত্তি পায়, কিন্তু কিম জোর দিয়ে বলে, ওয়ান গ্রুপের উত্তরাধিকার শুধু আমি, আর কেউ না। তারপর কিম ডু উইনের দিকে তাকিয়ে রাগের সঙ্গে জিজ্ঞাসা করে, তুমি কি আমার স্ত্রীর সঙ্গে জড়িত আছো? ডি উইন সরাসরি উত্তর না দিয়ে প্রসঙ্গ ঘুরিয়ে দেয়। সে বলে, চেয়ারম্যানের মৃত্যুটা আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না, আমি মনে করি এটা খুন। কিম প্রমাণ চাই। ডি উইন তখন জানায়, আমার যে পুলিশ বন্ধুরা তদন্ত করছিল সে এখন মৃত। সে চেয়ারম্যানের মৃত্যুর ব্যাপারটা খোঁজ নিচ্ছিল। তার এই রহস্যজনক মৃত্যুর মানেই ব্যাপারটা অনেক গভীর। এই সময় অঞ্জু রুমে ঢুকে পড়ে, তাকে দেখে কিম আরো বেশি রেগে যায়। সে তার দিকে তাকিয়ে বলে, তোমরা কি একে অপরকে ভালোবাসো? ওয়ানসু বলে, তুমি কি পাগল হয়েছো? এই লোকটার তো কোনো গোপন উদ্দেশ্য আছে। ওয়ানসু শান্তভাবে উত্তর দেয়, তোমার এইসব কথা এখন গুরুত্বপূর্ণ নয়, আমরা বরং ডু উইনকে তার তদন্ত শেষ করতে দিই আর শেষমেশ বোঝা যাক আসলে কি ঘটছে। এই বলে সে কিমকে জড়িয়ে ধরে যেন তাকে শান্ত করা যায়। ডি উইন চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায়। শেষমেশ উইল খোলার দিন চলে আসে। আইনজীবীরা উইল পড়া শুরু করে। চেয়ারম্যান জানিয়ে গিয়েছে তার 18 ট্রিলিয়ন ওয়ানের সম্পত্তি নাও ফাউন্ডেশন নামে দান করা হচ্ছে, আর এই পুরো অর্থের অধিকার থাকবে শুধু ওয়ানসুর হাতে, তাও সুইজারল্যান্ডের সেই নির্দিষ্ট ব্যাংকে গিয়ে নিজে হাতে সই করল। উইল পড়া শেষ হলো। কিম তার সৎ ভাই মিনকে তাদের মা বাবার আসল সত্য জানিয়ে দেয়। মিন এরপর মিস্টার হানের সঙ্গে দেখা করে, জিজ্ঞাসা করে, তুমি কি আমার আসল বাবা? তাদের কথোপকথনের মাঝে ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে মিনই চেয়ারম্যানের হত্যা করেছিল আর হান সেই খুনের প্রমাণ মেটাতে সাহায্য করেছিল। এই সবকিছুর পর কিম চাই তার ছেলের সঙ্গে সম্পর্কটা নতুন ভাবে গড়তে। তার ছেলেকে নিয়ে সে পার্কে যায় একটু সময় কাটাতে, আর সে দেখে এই ছেলেটা বুদ্ধিমান, সে সবকিছু আগের থেকেই বুঝে গেছে। কিম তার ছেলেকে বলে, তোমার মা আমাদের সাথে মেনশনে থাকতে পারবে না, কিন্তু তুমি যদি চাও এখানে থাকতে পারো। কিন্তু ছেলে উত্তর দেয়, আমি মায়ের সাথে থাকতে চাই, আমি এখানে থেকে গেলে আমার মা একেবারেই একলা হয়ে যাবে, আর তোমার তো আগের থেকেই একটা বড় পরিবার আছে এই বাড়িতে। এদিকে ওয়ানসু এর ভাই আর ডু উইন একসাথে একটা পরিকল্পনা করে। তারা হানের হাতে খাতাগুলো তুলে দেবে আর বলবে ভাইয়ের অনুরোধে ডু উইন এটা করেছে। কিন্তু হান যখন খাতাগুলো নেয় ঠিক তখনই পিছন থেকে হাজির হয় লি জিন। সে ছুরি দিয়ে ওয়ানসু এর ভাইকে আক্রমণ করে। ডু উইন তাকে ধাক্কা মারে আর ছুরি দিয়ে আঘাত করে তার পিঠে, তবুও সে পালিয়ে যেতে সক্ষম হয়। ডু উইন আহত ভাইকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়, কিন্তু ভাই আর বেশিক্ষণ বেঁচে থাকে না। সেই রাতেই হান খাতাগুলোর ব্যাপারে আইনের কাছে রিপোর্ট করে আর পরের দিনই মিস পার্ককে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। হান তখন মিস পার্ককে বলে, ওয়ানসু এর ভাই তোমাকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল, তবে আমি সব সামলিয়ে নিয়েছি, তোমার কিছুই হবে না। এইভাবেই সে মিস পার্কের বিশ্বাস আরো জয়ী করে ফেলে। কিন্তু পরদিন মিস পার্ককে গ্রেফতার করা হয় নাও ফাউন্ডেশন থেকে টাকা সাদা করার অভিযোগে। মিস পার্ক রেগে গিয়ে হানের দিকে তাকিয়ে বলে, তুমি কিছু করছো না কেন? ডু উইন যখন এই খবরটা জানতে পারে তখন সে ওয়ানসু এর কাছে যায়। সে ওয়ানসুকে জানায় যে প্রমাণগুলো আমাদের কাছে আছে সেটা হয়তো আমরা কাজে লাগাতে পারবো না, কারণ আমি যেভাবে প্রমাণগুলো জোগাড় করেছি সেটা আইনের চোখে ঠিক না। এই সময় পুলিশ এসে হানের বাড়িতে তল্লাশি চালায় আর তখন জানা যায় এই রিপোর্ট করেছে ওয়ানসুর ভাবি, কারণ সে জ্বলছিল যে তার স্বামী উইলের থেকে কিছুই পায়নি। পুলিশ যখন হানের বাড়িতে তল্লাশি চালাচ্ছিল লি জুন পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ডো উইন ওর পিছু করে আর ওদের ভিতরে মারামারি শুরু হয়ে যায়। মারামারির সময় ডো উইন লি জুনের পিঠে একটি কাটার দাগ দেখতে পায়। এতে সে নিশ্চিত হয়ে যায় এই মেয়েটি ওয়ানসু এর ভাইকে খুন করেছে। শেষ পর্যায়ে ডো উইন তাকে
হারিয়ে দেয় আর পুলিশ তাকে গ্রেফতার করে, কারণ তার কাছে সেই হামলার ভিডিও প্রমাণ ছিল। আর পিটার ওই কাটা দাগটাও প্রমাণ করে দেয় যে সে এই খুন করেছে। এরপরে হান জঙ্গলে এক জায়গায় গিয়ে মাটি খুঁড়ে রক্ত মাখা একটা সোনার ইট বের করে। এই ইটটাই ব্যবহার করা হয়েছিল চেয়ারম্যানকে খুন করার জন্য। এরপর সে জেলে গিয়ে মিস পার্ককে দেখতে যায়। সে বলে ওয়ানসুকে খুন করার জন্য তুমি যে লোক ভাড়া করেছিলে সেটা স্বীকার করে নাও, না করলে সে এই সোনার ইটটা পুলিশকে দিয়ে দেবে, আর তখন খুনের দোষ তোমার ছেলের উপর গিয়ে পড়বে। এই সবের মধ্যে মিন রেগে আগুন হয়ে যায়, কারণ উইল থেকে সেও কিছুই পায়নি। সে মেনশনে গিয়ে কিমকে বন্দুক দেখে হুমকি দেয়, টাকা না দিলে সে গুলি করে দেবে। ঠিক তখনই হান এসে বন্দুক কেড়ে নিয়ে কিমকে গুলি করতে চায়, কিন্তু কিম ঝাঁপিয়ে পড়ে আর দুজনের ভিতরে মারামারি শুরু হয়। মারামারির মাঝে কিম বলে তুমি কোনোদিনও মানুষ হতে পারবে না, তুমি একটা বেঈমান। তখনই মিন বন্দুকটা তুলে নিয়ে কিমকে অনেকগুলো গুলি করে। ওয়ানসু দৌড়িয়ে এসে কিমের হাত ধরে রাখে। মৃত্যুর আগে কিম তার স্ত্রীকে বলে আমি তোমাকে সত্যিই ভালোবাসতাম, কিছু বুঝে উঠতে পারিনি কিভাবে সেটাকে প্রকাশ করব। হান মিনকে আদেশ দেয় সে যেন সিসিটিভি ফুটেজ মুছে ফেলে আর মেনশন ছেড়ে চলে যায়। এরপর সে ফোন করে জানায় সে একটা অভিযোগ করতে চায় আর বন্দুক থেকে নিজের আঙুলের ছাপ মুছে ফেলে। পুলিশ আসার পর বলে ওয়ানসুই তার স্বামীকে খুন করেছে। ওদিকে ওয়ানসুক সেটাকে না করে, বলে আমি মারিনি। পুলিশ তখন কিছু বুঝে উঠতে পারছিল না, তাই দুজনকেই থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করার জন্য। ডো উইন তখন মিনকে খুঁজে বেড়াচ্ছিল আর সে মেনশনের একটা ঘরে লুকিয়েছিল। পুলিশ মিনকে ধরে নিয়ে যায় আর টেস্টে প্রমাণ হয় বন্দুকের গুঁড়ো লেগে আছে তার গায়ে, কিন্তু ওয়ানসু এর গায়ে কিছুই নেই। তখন টেকনিশিয়ানরা মুছে ফেলা সিসিটিভি ফুটেজও ফেরত আনে। সেখানে দেখা যায় গুলির শব্দ শুনে সঙ্গে সঙ্গে ওয়ানসু ঘরে দৌড়িয়ে ঢোকে। এর ফলে ওয়ানসু ছাড়া পায় আর মিনকে জেলে পাঠানো হয়। এদিকে মিস পার্ক পুলিশের কাছে স্বীকার করে সেই লি জুনকে ভাড়া করেছিল ওয়ানসুকে খুন করার জন্য। এই স্বীকারোক্তির আর ব্ল্যাকমেলের মাধ্যমেই হান এখন সিইও হয়ে যায় ওয়ান গ্রুপের, কিন্তু তার এই ক্ষমতা বেশি দিন টেকে না, কারণ ডো উইনের কাছে এমন এক ভিডিও আছে যেখানে দেখা যায় মিস পার্কের কাছ থেকে সে খাতা নিয়েছে। ডো উইন সেই ভিডিও পুলিশের হাতে তুলে দেয় আর হাওয়েনকে গ্রেফতার করা হয়। অবশেষে ওয়ানসু স্বাধীনভাবে নিজের জীবন শুরু করে আর ডো উইন আবার পুলিশে ফিরে যায়। হান যখন জেলে তখন তার ছেলেও তাকে দেখতে এসে তাকে মারার চেষ্টা করে, কিন্তু গার্ড তাকে থামিয়ে দেয়। তারপর 1 বছর পর ডো উইন এয়ারপোর্টে ওয়ানসু এর সঙ্গে দেখা করতে আসে। ওয়ানসু তানজানিয়ার চ্যারিটির কাজ করতে যেতে চায়। ডো উইন তখন বলে সে আর বডিগার্ড নয়। তারপর সে নিজের জামা খুলে দেয়, সেও এখন একজন ভলেন্টিয়ার আর ওর সঙ্গে তানজানিয়ায় যেতে চায়। বন্ধুরা, এভাবেই আমাদের গল্প এখানেই শেষ। এক্সপ্লেনেশনটা পছন্দ হলে লাইক করে দিন আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এমন আরো ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।